সকাল সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজ আমি স্পেশালি 2021-এর যারা পরীক্ষার্থী তাদের যুক্তিবিদ্যার প্রথম পত্রের একটি রিভিউ ক্লাস নেওয়ার চেষ্টা করছি। আশা করি যদি তোমরা ক্লাসটা দেখো তাহলে তোমাদের কিছুটা হলেও উপকারে আসতে পারে। তো আমরা জানি কোভিড-19-এর কারণে বিশ্বে যে মহামারীর বিপর্যয় ঘটেছে তারই আলোকে আমাদের সরকারের সিদ্ধান্ত অনুসারে 60% সিলেবাসের উপর পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো সেই 60% সিলেবাসের উপর পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার জন্য সিলেবাসকে শর্ট করা হয়েছে। তো যুক্তিবিদ্যার প্রথম পত্রে মূলত আমাদের 5টি অধ্যায়ের উপর পরীক্ষা হবে। সে 5টি অধ্যায় হলো, প্রথম অধ্যায় হচ্ছে যুক্তিবিদ্যার পরিচিতি, তৃতীয় অধ্যায় যুক্তির উপাদান, পঞ্চম অধ্যায় অনুমান, ষষ্ঠ অধ্যায় অবরোহ অনুমান, সপ্তম অধ্যায় আরোহ অনুমানের প্রকারভেদ ও আরোহ অনুমানের ভিত্তি। প্রিয় শিক্ষার্থী, তোমাদের যে বিষয়টি মনে রাখতে হবে, যুক্তিবিদ্যাতে ভালো করতে হলে দুটা বিষয় কিন্তু খুব সতর্কতার সাথে খেয়াল রাখতে হবে। একটি হলো এই শর্ট সিলেবাসটাকে অনলাইন থেকে ডাউনলোড করে নিতে হবে। আরেকটি হলো এই 5টি অধ্যায়ের বাইরে না গিয়ে এই 5টি অধ্যায়কে সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খ অথবা চুলচেরা বিশ্লেষণ করে পড়তে হবে। তো তারই ধারাবাহিকতায় আজ আমি একটু রিভিউ ক্লাসটি নেওয়ার চেষ্টা করছি। প্রথম অধ্যায়ে আমাদের যেটি হচ্ছে যে যুক্তিবিদ্যার পরিচিতি। তো সেই ক্ষেত্রে যুক্তিবিদ্যার পরিচিতির ক্ষেত্রে আমাদের যে বিষয়টি ভালো করে রপ্ত করতে হবে তা হলো যে আসলে যুক্তিবিদ্যা কি, যুক্তিবিদ্যার উৎপত্তিগত অর্থটা কি, তারপরে যুক্তিবিদ্যা আদর্শনিষ্ঠ বিজ্ঞান কি না, যুক্তিবিদ্যা বস্তুনিষ্ঠ বিজ্ঞান কি না, যুক্তিবিদ্যার ধারণাটা ব্যাখ্যা করতে পারবে, যুক্তিবিদ্যার পরিসর ব্যাখ্যা করতে পারবে, যুক্তিবিদ্যার উৎপত্তির ইতিহাস ব্যাখ্যা করতে পারবে। এই বিষয়গুলোই কিন্তু সাধারণত থাকবে। তো কাট কথা যেটা আর কি একদম কাটা কথা, যে বিদ্যা পাঠ করলে কোন কোন যুক্তি বৈধ এবং কোন কোন যুক্তি অবৈধ তা নির্ণয় করা যায় তাকে যুক্তিবিদ্যা বলে। আমরা অন্যভাবেও বলতে পারি যে যে বিদ্যা ভ্রান্তিকে পরিহার করে সত্য আবিষ্কারের চেষ্টা করে বা অনুসন্ধান করে তাকে যুক্তিবিদ্যা বলে। এখন যুক্তিবিদ্যা আদর্শনিষ্ঠ বিজ্ঞান কি না প্রশ্ন আসতে পারে। সেক্ষেত্রে কিন্তু আমরা সবাই জানি যে যুক্তিবিদ্যা অবশ্যই একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান, কারণ নির্দিষ্ট যুক্তিবিদ্যার কিছু নিয়ম বা আদর্শ আছে, তার আলোকে যুক্তিবিদ্যার প্রদত্ত যুক্তিগুলোর বৈধতা অবৈধতা, ন্যায়ত্ব অন্যায়ত্ব এই বিষয়গুলোকে কিন্তু বিচার করে বা সত্য মিথ্যার বিচার করে থাকে। যুক্তিবিদ্যার উৎপত্তির ইতিহাসের ক্ষেত্রে আমাদের যে বিষয়টি একটু স্মরণ করতে হবে তা হলো যে যুক্তিবিদ্যার উৎপত্তির ইতিহাস মূলত 3টি যুগে বিভক্ত। প্রাচীন যুগের মধ্যে আছে পিথাগোরাস, এরিস্টটলকে বলা হয় যুক্তিবিদ্যার জনক। তিনি প্রাচীন গ্রিসে জন্মগ্রহণ করেছিলেন এবং তার যুক্তিবিদ্যা সংক্রান্ত বিখ্যাত গ্রন্থ হচ্ছে অর্গানন। সেখানে তিনি যুক্তিবিদ্যার সূত্রপাত করেছিলেন। মধ্যযুগে যদি আমরা দেখি তো মধ্যযুগেও যে কয়েকজন যুক্তিবিদ আছেন তার মধ্যে আল ফারাবি, ইবনে সিনা, ইবনে রুশদ। এর মধ্যে আল ফারাবিকে বলা হয় হচ্ছে মুআল্লিমুস সানি বা দ্বিতীয় শিক্ষক। আর আধুনিক যুগে আমরা যাদের দেখব তাদের মধ্যে আছে লাইবনিজ, জর্জ বুল, ফ্রেগে, আইএম কোফি এরা। তো এই অধ্যায়ের রিভিউয়ের ক্ষেত্রে আমরা কিন্তু আরও একটু বিষয় জানার চেষ্টা করব যে যুক্তিবিদ্যা নট অনলি এ বিজ্ঞান বাট অলসো এ আর্ট বা কলা। যুক্তিবিদ্যা একাধারে একটি বিজ্ঞান এবং একটি কলা উভয়ই। তো যুক্তিবিদ্যা সম্পর্কে বিভিন্ন যুক্তিবিদ বিভিন্নভাবে সংজ্ঞা প্রদানের চেষ্টা করছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যুক্তিবিদ জোসেফ, যুক্তিবিদ অলড্রিচ, তারপরে যুক্তিবিদ হোয়েটলি, যুক্তিবিদ জে.এস. মিল, আইএম কোফি। এই সংজ্ঞাগুলো কিন্তু আমরা একটু পুঙ্খানুপুঙ্খভাবে দেখার চেষ্টা করব যে আসলে এরা কোন দৃষ্টিভঙ্গি থেকে যুক্তিবিদ্যাকে কিভাবে সংজ্ঞা দেওয়ার চেষ্টা করছেন। কেউ বলছেন যে যুক্তিবিদ্যা হচ্ছে চিন্তার বিজ্ঞান, কেউ বলছেন যুক্তিবিদ্যা কলা সংক্রান্ত বিজ্ঞান, কেউ বলছে যুক্তিবিজ্ঞান কলা ও চিন্তা উভয়েরই বিজ্ঞান। এভাবে বিভিন্নভাবে তারা সংজ্ঞা প্রদানের চেষ্টা করেছে। আমরা সেই সংজ্ঞাগুলো কিন্তু এক নজরে ভালোভাবে খুঁটিয়ে দেখে নেব। তাহলে যদি আমরা এটা খুঁটিয়ে দেখে নিতে পারি তাহলে যুক্তিবিদ্যার ক্ষেত্রে আর প্রথম অধ্যায়ের বড় ধরনের কোনো সমস্যা থাকবে না।
দ্বিতীয় অধ্যায়ের ক্ষেত্রে আমরা দ্বিতীয় অধ্যায় তথা যুক্তিবিদ্যার বইয়ের হচ্ছে তৃতীয় অধ্যায়, সেটি হচ্ছে যুক্তির উপাদান। যুক্তির উপাদান হচ্ছে এমন একটি অধ্যায়, এটি হচ্ছে যুক্তিবিদ্যার প্রাণ। যদি তৃতীয় অধ্যায় অর্থাৎ যুক্তির উপাদান যদি আমি ভালো করে না বুঝি, তাহলে যুক্তিবিদ্যা পড়া কিন্তু নিরর্থক। কারণ হচ্ছে যে এখানেই যুক্তিবিদ্যার একেবারেই যে প্রাণটা আছে, হার্ট আর কি আমি বলবো, সেই বিষয়টাকে কিন্তু অবশ্যই আমাদের খুব সুন্দর করে রপ্ত করতে হবে। কারণ এখানে আছে পদ, পদ ও শব্দের শ্রেণী বিভাগ, তারপরে পদ ও শব্দের মধ্যে পার্থক্য, তারপরে পদের ব্যক্তার্থ এবং যথার্থ, পদের ব্যক্তার্থ এবং যথার্থের তুলনামূলক আলোচনা, তাদের বিপরীত ক্রমে হ্রাস বৃদ্ধি, তারপরে পদের শ্রেণী বিভাগ, তারপরে আছে পদের ব্যাপ্যতার নিয়ম, তারপরে এই বিষয়গুলোকে কিন্তু লুকিয়ে আছে। সেই ক্ষেত্রে আমরা যেটি একেবারেই কাট কথা হচ্ছে যে আসলে পদের ইংরেজি শব্দ হচ্ছে ট্রাম। আর আমরা সাধারণত পদ বলতে বুঝি যে শব্দ বা শব্দ সমষ্টি কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে বা ব্যবহৃত হওয়ার যোগ্যতা রাখে বা ব্যবহৃত হওয়ার যোগ্য, তাকে আমরা বলছি পদ। এখন পদের সাথে শব্দের একটা রিলেশন আছে। শব্দ কত প্রকার? শব্দ যুক্তিবিদ্যায় সাধারণত 3 প্রকার। একটি হচ্ছে পদাযোগ্য শব্দ, পদ নিরপেক্ষ শব্দ, আর আরেকটি হচ্ছে সহপদযোগ্য শব্দ। আমরা সেই বিষয়গুলো একটু খুঁটিয়ে খুঁটিয়ে দেখব এবং পদ ও শব্দের মধ্যে যে পার্থক্যগুলো আছে সে বিষয়গুলো দেখার চেষ্টা করব। এখানে আরেকটি বিষয় আছে যুক্তিবাক্য। যুক্তিবাক্যটা কি? দুটি পদের আসলে সম্পর্ককে বলা হয়েছে যুক্তিবাক্য। যুক্তিবাক্যের গঠন আছে, সেই যুক্তিবাক্যের গঠনের ক্ষেত্রে কফুলা, ইংরেজিতে যাকে আমরা বলছি কফুলা, বাংলায় হচ্ছে সংযোজন, এটা কিন্তু একটা বিরাট ভূমিকা রাখে। সে বিষয়টা কিন্তু আমরা দেখব। এবং এই যুক্তিবাক্যের যে এই যে পদের যে শ্রেণী বিভাগগুলো আছে সেগুলো কিন্তু অনেক সময় বস্তুর উপর নির্ভর করে, অনেক সময় গুণের উপর নির্ভর করে, অনেক সময় সম্বন্ধের উপর নির্ভর করে, অনেক সময় পরিমাণের উপর নির্ভর করে। এই হিসাবে আমরা কিন্তু এই শব্দগুলোকেও কিন্তু বিভিন্নভাবে আমরা ভাগ করতে পারি। কখনো নিরপেক্ষ পদ, কখনো সাপেক্ষ পদ, কখনো নির্দিষ্ট পদ, কখনো অনির্দিষ্ট পদ, কখনো যথার্থক পদ, কখনো অযথার্থক পদ, কখনো একঅর্থক পদ, কখনো অনেকার্থক পদ। এই পদগুলোকে কিন্তু আমাদের একটু ভালো করে দেখতে হবে। কারণ অনেক সময় পরীক্ষায় প্রশ্ন দিতেই পারে যে নিরপেক্ষ এবং সাপেক্ষ পদ এক নয় কোনো। এটি কিন্তু জটিল কিছু নয়, আশা করি তোমরা খুব সহজভাবে এটাকে উত্তর করতে পারবে। যে পদ অন্য পদের সাহায্য ছাড়াই চলতে পারে সেটি হচ্ছে নিরপেক্ষ পদ, আর যে পদ অন্য পদের সাহায্য ছাড়া চলতে পারে না সেটি হচ্ছে সাপেক্ষ পদ। হয়ে গেল। এখন এর সাথে কিন্তু জাস্ট একটু উদাহরণ দিয়ে ব্যাখ্যা করলেই এটা আর কিন্তু সমস্যা থাকবে না। সে বিষয়টা দেখতে হবে। ব্যাখ্যার্থ এবং যথার্থের ক্ষেত্রে মূল কথা যেটা হচ্ছে, ব্যাখ্যার্থ হচ্ছে পরিমাণের দিক আর যথার্থ হচ্ছে গুণের দিক। ব্যাখ্যার্থ এবং যথার্থ যে বিপরীত ক্রমে হ্রাস বৃদ্ধি ঘটে, সেক্ষেত্রে আমাদের একটা সার্কেল আছে, তোমরা যুক্তিবিদ্যার বইয়ে দেখে নেবে। এরকম সার্কেল দেওয়া থাকে বা ত্রিভুজের মতো দেওয়া থাকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু করতে পারবে। এবং যুক্তিবিদ্যার যে পদগুলোর যে শ্রেণী বিভাগ আছে, কখনো গুণ অনুসারে হয়, কখনো পরিমাণ অনুসারে হয়, কখনো সম্বন্ধ অনুসারে হয়, কখনো যৌথ গুণ ও পরিমাণ অনুসারে হয়। এই শ্রেণী বিভাগগুলো কিন্তু আমাদেরকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হবে। এখান থেকে প্রশ্ন আসার সমূহ সম্ভাবনা রয়েছে। লাস্ট এই অধ্যায়ের যেটা আছে সেটি হচ্ছে পদের ব্যাপ্ততা বা পদের ব্যাপ্যতা। সেই পদের ব্যাপ্যতার ক্ষেত্রে যে বিষয়টা হচ্ছে, পদের ব্যাপ্যতার যে 4টি নিয়ম আছে আশা করি তোমরা জানো, তারপরও আমি একটু রিকল করার চেষ্টা করছি। এ, ই, আই, ও যুক্তিবিদ্যায় হচ্ছে 4টি বাক্য এবং আমরা এদেরকে সিম্বলাইজ করি হচ্ছে এ, ই, আই, ও। সকল হয়, কিছু নয়, কোনো নয়, কিছু হয়, কিছু নয়। আমি আবারও রিকল করার চেষ্টা করছি। যুক্তিবিদ্যায় বাক্য হচ্ছে 4 ধরনের এবং তাদের সিম্বল করা হয়েছে এ, ই, আই, ও। সকল হয়, কোনো নয়, কিছু হয়, কিছু নয়। আমরা সহজ আকারে বলার চেষ্টা করছি। তো এই বিষয়টিকে কিন্তু একটু মাথায় রাখতে হবে। আর এই বাক্যের উদ্দেশ্য এবং বিধেয়, আমরা জানি যে একটি যুক্তি বাক্যের কিন্তু 3টি অংশ থাকে। একটি হচ্ছে উদ্দেশ্য, একটি হচ্ছে বিধেয়, আর একটি হচ্ছে সংযোজক। নর্মালি আমরা জানি যে ব্যাকরণের বাক্যে কিন্তু 2টি অংশ থাকে, উদ্দেশ্য এবং বিধেয়। যুক্তি বাক্যের সাথে ব্যাকরণের বাক্যের আবার কি পার্থক্য আছে সেই বিষয়টা কিন্তু দেখতে হবে। যুক্তি বাক্যের সাথে আবার অবধারণের কি সম্পর্ক আছে। অবধারণ হচ্ছে দুটি পদের মধ্যে যখন একটি মানসিক সম্পর্কের প্রকাশ ঘটে তখন তাকে আমরা অবধারণ বলে থাকি। সে বিষয়টা কিন্তু একটু মাথায় রাখতে হবে। আর ব্যাপ্যতার যে নিয়ম, সেই ব্যাপ্যতার নিয়মের ক্ষেত্রে আমি যেটি বলার চেষ্টা করছি সেটি হচ্ছে এ যুক্তি বাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য আর বিধেয় পদ অব্যাপ্য। ই যুক্তি বাক্যের উভয় পদই ব্যাপ্য
আর আয় যুক্তি বাক্যের উভয় পদই অব্যাপ্য, আর ও যুক্তি বাক্যের উদ্দেশ্য পদ অব্যাপ্য, বিধেয় পদ ব্যাপ্য। আশা করি তোমরা এই অধ্যায়টাকে আরো একটু মনোযোগ দিয়ে দেখবে। আমরা তৃতীয় অধ্যায়, সিলেবাসের তৃতীয় অধ্যায় এবং বইয়ের হচ্ছে পঞ্চম অধ্যায়, সেটা হচ্ছে অনুমান। অনুমানে একেবারেই কাট কথা যেটা, সেটা হচ্ছে অনুমান হচ্ছে এক ধরনের মানসিক প্রক্রিয়া। এটা হচ্ছে একটা মেন্টাল প্রসেস, অর্থাৎ কোনো জানা বা জ্ঞাত বিষয় থেকে আমরা যখন অজানা এবং অজ্ঞাত বিষয়ে জ্ঞান লাভের একটা মানসিক উত্তরণ ঘটবে, তখন তাকে আমরা বলবো অনুমান। অনুমান একেবারেই সহজ কথা যে অনুমান দুই ধরনের, একটা অবরোহ অনুমান, একটা আরোহ অনুমান। অবরোহ এবং আরোহ আমরা সুন্দর করেই জানি। অবরোহটা হচ্ছে সার্বিক থেকে বিশেষের দিকে গমন করে, অথবা বেশি থেকে কমের দিকে গমন করে, অথবা উঁচু থেকে নিচুর দিকে গমন করে। আর আরোহটা ঠিক তার বিপরীত, অর্থাৎ এটা বিশেষ থেকে সার্বিকের দিকে গমন করে, কম থেকে বেশির দিকে গমন করে, অথবা নিচু থেকে উঁচুর দিকে গমন করে। এটি হচ্ছে। এবং অবরোহ এবং আরোহ অনুমানের পার্থক্যটাও কিন্তু একটু আমাদের দেখতে হবে। এবং পরীক্ষায় কিন্তু অনেক সময় যুক্তি বাক্য দেওয়া থাকতে পারে, দুইটা আর্গুমেন্ট দেওয়া থাকতে পারে, দিয়ে হয়তো দেখা যাবে যে আমরা বুঝতেই পারবো পরিষ্কার যে একটি অবরোহ অনুমান আর একটি আরোহ অনুমান, এবং সেই আলোকে কিন্তু আমরা অবশ্যই এটাকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারবো। সিলেবাসের চতুর্থ অধ্যায় এবং বইয়ের হচ্ছে ষষ্ঠ অধ্যায়, সেটি হচ্ছে অবরোহ অনুমান। অবরোহ অনুমান আবার বলছে, অবরোহ অনুমান মূলত দুই প্রকার, একটা মাধ্যম অনুমান, একটা অমাধ্যম অনুমান। অমাধ্যম অনুমান যুক্তিবিদরা আবার 10 ভাগে ভাগ করার চেষ্টা করছেন। সেইখানে আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখব যে আবর্তন, প্রতিবর্তন, অন্তরাবর্তন, প্রতি আবর্তন, বিরোধানুমান, এইভাবে 10টি তারা ভাগ করেছেন। মূলত যে সিলেবাসে আছে সেই সিলেবাসে আবর্তন এবং প্রতিবর্তনটাই দেওয়া আছে, বাকিগুলোর আর তেমন দরকার নাই। তারপরে ওইদিকে দেওয়া আছে হচ্ছে হলো ন্যায় অনুমান, মানে সহানুমান, সহানুমানের হেতুপদের ভূমিকা এবং সহানুমানের যে কিছু নিয়ম আছে সেই নিয়ম লঙ্ঘনজনিত কিছু অনুপপত্তি ঘটে, সেই বিষয়গুলো একটু ভালো করে দেখতে হবে। তো আমি এখানে যে বিষয়টি একটু বলার চেষ্টা করছি সেটি হচ্ছে যে আবর্তন এবং প্রতিবর্তন। এই ক্ষেত্রে দেখার ক্ষেত্রে অবশ্যই আবর্তন কি, আবর্তনের যে 4টি নিয়ম আছে নিয়মগুলো দেখতে হবে। এ, ই, আই, ও যুক্তি বাক্যে আবর্তন প্রয়োগ করলে কেমন ঘটবে সেটা দেখতে হবে। আরেকটি বিষয় স্মরণযোগ্য, সেটি হচ্ছে এ যুক্তি বাক্যের অবৈধ সরল আবর্তন কি সম্ভব, এই প্রশ্নটিকে কিন্তু খুব মনোযোগ দিয়ে দেখতে হবে। প্রতিবর্তনের ক্ষেত্রে ঠিক একই কথা, প্রতিবর্তন কি দেখতে হবে, প্রতিবর্তনের যে নিয়ম আছে দেখতে হবে। এ, ই, আই, ও যুক্তি বাক্যে প্রতিবর্তনের নিয়ম প্রয়োগ দেখতে হবে। আর সহানুমানের ক্ষেত্রে সহানুমানের গঠন দেখতে হবে। সহানুমানের হেতুপদের ভূমিকা তোমরা নিশ্চয়ই জানো, হেতুপদের ভূমিকা কিন্তু পালন করে একটি বিয়ের ঘটকের মতো। অর্থাৎ একটি দৃষ্টান্ত এরকম দিতে পারে বা উদ্দীপক তৈরি হতে পারে যে সরকারি বেগম রোকেয়া কলেজের মনসুর এবং সুজন স্যারের মধ্যে কোনো একটি বিষয়ে দ্বন্দ্ব দেখা দিল, অতঃপর বিভাগীয় প্রধান প্রথম মিস্টার সুজনের সাথে, পরবর্তীতে মিস্টার মনসুরের সাথে যোগাযোগ করে উভয়ের মধ্যে মধ্যস্থতা স্থাপন করে দিল এবং তারা পূর্বের ন্যায় একত্রে সহ অবস্থান করতে লাগলো। এরকম কিন্তু বিভিন্ন ঘটনা দিতে পারে যে দুই বান্ধবীর মধ্যে একটি বিষয়ে দ্বন্দ্ব দেখা দিল, যুক্তিবিদ্যা মনসুর স্যার প্রথমে এক বান্ধবীর সাথে এবং পরে দ্বিতীয় বান্ধবীর সাথে যোগাযোগ করে তাদের মধ্যে একটা সমন্বয় সাধন করে দিলে এবং তারা পূর্বের মতো একসাথে চলাফেরা করতে লাগলো। অথবা এমনটাও হতে পারে যে মিস্টার রহমান হচ্ছে এক্স ইউনিয়নের একজন চেয়ারম্যান, ওই গ্রামের মিস্টার করিম এবং জাব্বারের মধ্যে বাবার মৃত্যুর পর তাদের জমি জমার বিষয় নিয়ে বিরোধ বা দ্বন্দ্ব দেখা দিল, চেয়ারম্যান সাহেব একবার করিমের সাথে পরে একবার রহিমের সাথে সমঝোতা করে দিলে। এই ধরনের প্রশ্ন কিন্তু আসবে, সে বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে। সিলেবাসের পঞ্চম অধ্যায় এবং আমাদের পাঠ্যসূচির সপ্তম অধ্যায় আরোহ অনুমানের ভিত্তি এবং আরোহ অনুমানের প্রকারভেদ, এটি একটি অনেক বড় অধ্যায়। সেক্ষেত্রে একেবারেই সরলীকরণ কথা হচ্ছে যে আরোহ অনুমান আমরা অবশ্যই জানি বিশেষ থেকে সার্বিকের দিকে চলে। আরোহ অনুমানের প্রকারভেদ হচ্ছে মূলত আরোহ অনুমান দুই প্রকার, একটা প্রকৃত আরোহ আর একটা হচ্ছে অপ্রকৃত আরোহ। প্রকৃত আরোহকে আবার 3 ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে বৈজ্ঞানিক আরোহ, আরেকটি হচ্ছে অবৈজ্ঞানিক আরোহ, আর একটি হচ্ছে সাদৃশ্যানুমান। অনুরূপভাবে অপ্রকৃত আরোহকে আবার 3 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে পূর্ণাঙ্গ আরোহ, আরেকটি হচ্ছে যুক্তি সাম্যমূলক আরোহ, আরেকটি হচ্ছে ঘটনা সংযোজন। এই বিষয়গুলো আমাদের একটু দেখতে হবে। আর এই আরোহ অনুমানের ভিত্তি মূলত দুই ধরনের, একটা হচ্ছে আকার বা রূপগত ভিত্তি, আরেকটি হচ্ছে বস্তুগত ভিত্তি। আকার বা রূপগত ভিত্তির মধ্যে থাকবে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি এবং কার্যকারণ সম্পর্ক, আর বস্তুগত ভিত্তির মধ্যে থাকবে পরীক্ষণ এবং নিরীক্ষণ। তো এই বিষয়গুলো আমাদের একটু দেখতে হবে। পরীক্ষণ এবং নিরীক্ষণটাও একটু যাচাই বাছাই করে দেখতে হবে। তো পরীক্ষণ এবং নিরীক্ষণের মধ্যে আরেকটি যে বিষয় গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে কারণ। কারণটাও কিন্তু আমাদের দেখতে হবে, কারণ এবং শর্ত তাদের মধ্যে কি পার্থক্য এবং সম্পর্ক রয়েছে সে বিষয়টা দেখতে হবে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বহু কারণবাদ, অর্থাৎ একটা ঘটনার ক্ষেত্রে বিভিন্ন কারণ ঘটতে পারে। হয়তো আমরা রাস্তায় একটি লাশ দেখতে পেয়ে, রাস্তার পাশে একটি লাশ দেখে আমরা ধারণা করতে পারি যে এই ভদ্রলোকটি সুইসাইড করেছে, আবার ধারণা করতে পারি বিদ্যুতের শর্ট খেয়ে হয়তো লোকটি মারা গেছে, অথবা ধারণা করতে পারি কোনো সন্ত্রাসী দল একে গুলি করে হত্যা করেছে,
অথবা আমরা ধারণা করতে পারি কেউ একে মেরে চলে গেছে, অর্থাৎ একটা ঘটনার অনেকগুলো কারণ থাকতে পারে সিমিলারলি। সেই বিষয়গুলোকে কিন্তু দেখতে হবে, সেটাকে বলে বহু কারণবাদ। এবং বহু কারণবাদ যে সমন্বয়, এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণত এর থেকে কিন্তু প্রশ্ন থাকতে পারে, এই বিষয়টা কিন্তু আমাদের সুন্দর করে দেখতে হবে। তো আশা করি তোমরা এই করোনাকালীন সময়ে অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে, জ্ঞানের সাথে থাকবে, তথ্যের সাথে থাকবে, প্রযুক্তির সাথে থাকবে। আল্লাহ হাফেজ। আমি আবারও রিকল করছি, সেটি হচ্ছে যে তোমাদের ভালো করার কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে এই 5টি অধ্যায় অনলাইন থেকে ডাউনলোড দিতে হবে এবং এর যে শিখনফল, এই শিখনফলগুলো দেখে দেখে ভালো করে প্র্যাকটিস করতে হবে এবং পড়তে হবে। আশা করি তোমরা অনেক ভালো করবে। ভালো থাকো। আল্লাহ হাফেজ।